আজকে আমরা পশ্চিমবঙ্গের অশোকনগরকে নিয়ে কথা বলবো। এমন একটা জায়গা যা এখন একটা রাজনৈতিক মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে। আচ্ছা, কেন এখানকার হাওয়া বদলাচ্ছে? একটা গভীর সমীক্ষার ডেটা বিশ্লেষণ করে আসুন আমরা অশোকনগরের আসল ছবিটা বোঝার চেষ্টা করি। তো কিভাবে আমরা পুরো বিষয়টা বুঝব? আমরা 5টা ধাপে এগোব। প্রথমে এলাকার মাটি মানুষকে চিনব, তারপর দেখব ভোটের অঙ্কটা কি বলছে। এরপরেই আমরা দেখব বর্তমান বিধায়কের কাজ কেমন আর মানুষই বা কী ভাবছে, তাদের মনে ক্ষোভটা কোথায়। আর একদম শেষে এই সব ডেটার ওপর ভিত্তি করে জেতার কৌশলটা কি হতে পারে সেটাও দেখব। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, কোনো জায়গার রাজনীতি বুঝতে গেলে আগে তো সেখানকার জমি, মানুষ, তাদের সমস্যা এসব জানতে হয়, তাই না? তো অশোকনগর আসলে কেমন জায়গা? দেখুন, অশোকনগর দক্ষিণবঙ্গের গাঙ্গেয় সমভূমির ওপর একটা এলাকা। জনসংখ্যা প্রায় 3 লাখের মতো। মাটি বেশ উর্বর, কিন্তু তা সত্ত্বেও এখানকার মানুষের জীবনে চ্যালেঞ্জ কিন্তু কম নয়। এখানকার ভোটারদের গঠনটা বেশ ইন্টারেস্টিং। দেখুন, প্রায় 70% মতো হিন্দু আর 25 থেকে 30% মুসলিম। এর মধ্যে আবার প্রায় 20% তপশিলি জাতিভুক্ত। আর মাহিষ্য, মতুয়া, নমশূদ্রের মতো কমিউনিটিগুলো তো এখানকার সামাজিক আর রাজনৈতিক সমীকরণকে অনেকটাই নিয়ন্ত্রণ করে বলাই বাহুল্য। অশোকনগরের ভেতরে আসলে দুটো অশোকনগর রয়েছে, একটা শহরের আর একটা গ্রামের। শহরের দিকে দেখুন, শিক্ষার হার প্রায় 92%। আর যেই আপনি হাবড়া 2 ব্লকের গ্রামে যাবেন, অমনি সেটা কমে 81% হয়ে যাচ্ছে। কাঁচা রাস্তা, জল জমার সমস্যা, কৃষকদের কষ্ট, গ্রামের ছবিটা একদম আলাদা। আর এই ফারাকটাই কিন্তু এখানকার উন্নয়নের সবচেয়ে বড় বাধা। আর এখানেই আমাদের মনে রাখতে হবে যে দেশের সংবিধান প্রত্যেক নাগরিককে মর্যাদার সাথে বাঁচার অধিকার দেয়। তাই তথ্যভিত্তিক আলোচনা আর দায়িত্বশীল কথাবার্তার মাধ্যমে এই সমস্যাগুলো তুলে ধরাটা খুব জরুরি। বেশ, আমরা তো এলাকাটা চিনলাম, কিন্তু আসল প্রশ্ন হল এখানকার রাজনীতির হাওয়াটা এখন কোন দিকে? গত দুটো নির্বাচনের ডেটা কিন্তু একটা বলা যেতে পারে একটা রাজনৈতিক ভূমিকম্পের দিকেই ইশারা করছে। চলুন সংখ্যাগুলো একটু দেখি। এই ডেটাটা দেখুন, 2016 আর 2021-এর মধ্যে কি অসম্ভব পরিবর্তন। বিজেপির ভোট শের ভাবুন, মাত্র 8% থেকে 1 লাফে 32%। আর উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের ভোট 50% থেকে কমে 43% নেমে এসেছে। মানে প্রায় 24% ভোটের এদিক ওদিক। এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়, এটা একটা বিরাট পালাবদলের সংকেত। এর সাথে আরেকটা জিনিস খেয়াল করার মতো, 2016-র তুলনায় 2021-এ ভোট দেওয়ার হার প্রায় 2% কমে গেছে। কেন? মানুষ কি আগ্রহ হারিয়ে ফেলছে, নাকি রাজনৈতিক সিস্টেমের ওপর থেকে ভরসা উঠে যাচ্ছে? প্রশ্নটা কিন্তু থেকেই যায়। তো এই যে এত বড় একটা পরিবর্তন, এর পেছনে বর্তমান বিধায়কের ভূমিকাটা ঠিক কতটা? আসুন এবার ওনার কাজের একটা পোস্টমর্টেম করা যাক। ওনার শক্তি কোথায় আর দুর্বলতায় বা কি কি? দেখুন, নারায়ণ গোস্বামী বর্তমান বিধায়ক। ওনার একটা বড় শক্তি হল সংগঠন। উনি জেলা পরিষদের সভাপতি, মানে গ্রামের টাকা পয়সার ওপর ওনার ভালোই নিয়ন্ত্রণ আছে। কিন্তু মুদ্রার অপর পিঠও আছে। ওনার সময়ে চোখে পড়ার মতো কোনো বড় কাজ কিন্তু হয়নি। তার ওপর ওই যে একটা ভিডিও ভাইরাল হলো, ওটা ওনার ইমেজের অনেক ক্ষতি করেছে। যদি আমরা ওনার কাজের একটা রিপোর্ট কার্ড দেখি, তাহলে কি দেখতে পাই? মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার ব্যাপারে, মানে ওয়েলফেয়ার বা ইনফ্রাস্ট্রাকচারের মতো বিষয়ে রেটিং খুবই কম। আর মানুষের আস্থা, বিতর্কের কারণে সেটাও কিন্তু বেশ ধাক্কা খেয়েছে। ছবিটা বেশ পরিষ্কার। এতক্ষণ তো আমরা ডেটা দেখলাম, অঙ্ক বুঝলাম, কিন্তু আসল কথাটা তো হলো সাধারণ মানুষ কি ভাবছে, তাদের মনের ভেতরে কি চলছে। চলুন এবার সব থেকে জরুরি অংশে যাওয়া যাক। মানুষের আসল সমস্যাগুলো, তাদের ক্ষোভের কারণগুলো কি? মানুষের রাগের কারণগুলো কিন্তু ওপর নয়, বেশ গভীর। 1, কাঠমানি সমস্যা। 2, মতুয়াদের মতো কমিউনিটিকে দেওয়া কথা রাখা হয়নি। 3, ভোটের পরে হিংসার ভয়। 4, চাকরির অভাব, কৃষিকাজ ছাড়া কোনো কাজই নেই। আর তার ওপর তো বড় বড় দুর্নীতিগুলো আছেই। এই সব মিলেই কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি বাড়ছে। প্রতিদিনের জীবনে 5টা সমস্যা মানুষকে একেবারে জ্বালিয়ে মারছে। রেশনে খারাপ চাল, প্রতি বছর বর্ষার সময় এলাকা ডুবে যাওয়া, ভাঙা রাস্তা, এমনকি মন্দিরের জমিও নাকি দখল হয়ে যাচ্ছে। আর ছোটখাটো কাজের জন্য ঘুষ দিতে হচ্ছে।
এই ছোট ছোট বিরক্তিগুলোই কিন্তু জমতে জমতে এখন একটা বড় ক্ষোভে পরিণত হয়েছে। বেশ, সমস্যাগুলো তো আমরা বুঝলাম। এখন প্রশ্ন হলো সমাধান কি? এই পরিস্থিতিতে একজন চ্যালেঞ্জার কিভাবে মানুষের বিশ্বাস জিততে পারে? জেতার জন্য একটা স্ট্র্যাটেজিক ব্লুপ্রিন্ট কেমন হতে পারে? এর জন্য একটা চতুর্মুখী বা 4 দিকের কৌশলের কথা ভাবা যেতে পারে। 1 নম্বর, অ্যাট্যাক, মানে দুর্নীতি, স্ক্যান্ডেল এগুলো নিয়ে সরাসরি আক্রমণ। 2 নম্বর, স্টেবিলিটি বা স্থিতিশীলতা, মানে আইন শৃঙ্খলা আর শান্তির আশ্বাস দেওয়া। 3 নম্বর, ইনোভেশন বা নতুন ভাবনা, যেমন ওএনজিসি তেলক্ষেত্র থেকে চাকরি বা ডিজিটাল অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানোর ব্যবস্থা। আর 4 নম্বর, প্রোটেকশন বা সুরক্ষা, মানে বন্যা আটকানো, ঘুষ ছাড়া পরিষেবা, মহিলাদের সম্মান। বুঝতেই পারছেন, প্রত্যেকটা পয়েন্টই মানুষের কোনো না কোনো সমস্যার সরাসরি সমাধান। তবে শুধু মুখের কথাই তো চিড়ে ভাজে না, তাই না? তাই এই কৌশলের সঙ্গে কিছু কনক্রিট বা নির্দিষ্ট উন্নয়নের প্রতিশ্রুতিও দরকার। এখানে এটাও মনে রাখা দরকার যে যদি কোনো ডিজিটাল অ্যাপ তৈরি হয় তাহলে ভারতের ডিপিডিপি আইন অনুযায়ী মানুষের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং সম্মতির ব্যাপারটা নিশ্চিত করতে হবে। যেমন বলা যেতে পারে যে 50 কিলোমিটার গ্রামের রাস্তা বানানো হবে যাতে কৃষকদের ফসলের ক্ষতি 30% কমে, বা একটা কোল্ড স্টোরেজ বানানো হবে যাতে 200টা নতুন চাকরি তৈরি হয়। একদম পরিষ্কার হিসেব। আসলে মূল আইডিয়াটা হলো নেতা বা ব্যক্তির মুখ দেখে রাজনীতি নয়, এবার কাজের ভিত্তিতে মানুষের সাথে একটা চুক্তি হোক, একটা কন্ট্রাক্ট, যেখানে সবকিছু নির্দিষ্ট থাকবে, যা মাপা যাবে আর যার জন্য জবাবদিহি করতে হবে। অশোকনগর সত্যি একটা মোড়ের মাথায় দাঁড়িয়ে, কিন্তু প্রশ্নটা হলো শুধু ডেটা আর একটা ভালো প্ল্যান থাকলেই কি মানুষের বিশ্বাস জেতা যায়, নাকি রাজনীতির খেলাটা তার থেকেও অনেক বেশি জটিল? এর উত্তরটা বোধহয় সময়ই দেবে। আপনি যদি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন mgr@blueprintstrategies.ai তে, বা ফোন করুন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।